একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যগুলো উপস্থাপন করা। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজকে রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে মোট ৭টি সংবেদনশীল তথ্যের ফ্যাক্ট চেক করেছি আমরা। এর মধ্যে ৩টি ভারতের গণমাধ্যম থেকে ছড়ানো। অন্তত গড়ে ৬ মিনিট করে ৯টি ভিডিও আপলোড করা হয়েছে, যার সবকটিতেই অপমানজনক বাক্যে আর মিথ্যা তথ্যে আক্রমণ করা হয়েছে বাংলাদেশকে। ওদিকে শিবিরের আক্রমণের শিকার রুমিন ফারহানা এমন গুজবও ছড়িয়েছে। আমরা ফ্যাক্ট ওয়াচ, রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ এবং ইউটিউব ঘেটে কয়েকটি সঠিক তথ্য তুলে এনেছি। চলুন বিভ্রান্তি দূর করার চেষ্টা করি শুরুতেই। পেজটির নাম নূর হোসেন সজীব, ফলোয়ার ১,৬৮,০০০। এই বিশাল ফলোয়ারের পেজটি থেকে ছড়ানো হয় গুজব। ক্যাপশন দেওয়া হয়, একদল শিবির সমন্বয়ক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলা ও ভাঙচুর করছে। পুরোটাই যে মিথ্যা সেটা নিশ্চিত করে দেয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। তারা জানায় ভিডিওটি গত বছরের ৪ আগস্টের। ওদিকে উপদেষ্টা সমন্বয়কের পরিবার নিয়েও বিভিন্ন পেজে ছড়ানো হচ্ছে গুজব। এই যেমন ফেসবুকে ৩৯ সেকেন্ড একটি ভিডিওতে দাবি করা হলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ক্ষমতার দাপট দেখাচ্ছেন। খবরটি যে ভুয়া সেটি নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। তারা জানায় ক্ষমতার দাপট দেখানো মানুষটি একজন আওয়ামী লীগ নেতা। হাসান নাসরুল্লাহ নামের পেজ থেকে গুজব ছড়ানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মা প্রভাব খাটাচ্ছেন। ফ্যাক্ট ওয়াচ জানায় তথ্যটি ভুল। ভিডিওটি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এটি লক্ষ্মীপুরের ঘটনা। ভিডিওতে থাকা নারী কোনো সমন্বয়কের মা নন, তিনি একজন ঠিকাদারের স্ত্রী। ওদিকে এই পোস্টে দাবি করা হয় ৬ ডিসেম্বর নির্বাচন হতে পারে, কিন্তু ডিসেম্বরের নির্বাচনের কথা বলা হলেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখন অবধি সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাই প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ছড়ানো তথ্যটি পুরোটাই গুজব, সেটি নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে সরকারি গণমাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক কন্টেন্ট প্রচার নিষিদ্ধ এমন দাবি করে খবর প্রচার করে একাধিক ভারতীয় গণমাধ্যম। এই খবরটি যে ভুয়া সেটিও নিশ্চিত করে দেয় রিউমার স্ক্যানার। ওদিকে ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা দাবি করে বসে বাংলাদেশে হামাস আছে এবং ডোনাল্ড ট্রাম্প তাদের আলটিমেটাম দিয়েছে। মিথ্যায় তথ্যকে রীতিমতো হাস্যকর বলে মন্তব্য করেছেন অনেকেই। রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে মোট ৭টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আমরা, এবং দেখা গেল এর মধ্যে ৩টি ভারতের গণমাধ্যম থেকে ছড়ানো। অন্তত গড়ে ৬ মিনিট করে ৯টি ভিডিও আপলোড করা হয়েছে, যার সবকটি অপমানজনক বাক্য আর মিথ্যা তথ্যে আক্রমণ করা হয়েছে বাংলাদেশকে। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব তথ্য যাচাই করেছে তাদেরই একজন আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতেই যুক্ত করে নেব ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলামকে। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রোজই আসলে নতুন নতুন নানা ধরনের গুজব তৈরি হয়। সবগুলো হয়তো চোখে পড়ে না আমাদের সবার, মানে সবগুলো ভাইরাল হয় না সেভাবে, তবে চেষ্টা তো হয়, মানে গুজবটা ছড়ানোর চেষ্টা তো চলতেই থাকে। আপনারা যারা ফ্যাক্ট চেকিংয়ের সাথে জড়িত, আপনারা আসলে কি দেখতে পাচ্ছেন? আমরা যে খবরে দেখছিলাম যে ভারত থেকে, ভারতের প্রোপাগান্ডার কথাটা তো ঘুরে ফিরে আসেই, তো দেশের ভেতর থেকে আসলে গুজবগুলো বেশি ছড়ানো হচ্ছে নাকি দেশের বাইরের সোর্সগুলোই এক্ষেত্রে বেশি কাজ করছে? কোনটা বেশি চোখে পড়ে? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে গুজবের যে বিষয়টা, মানে গুজব আসলে কখন বেশি ছড়ায় বা কখন গুজবের
প্রোডাকশনটা খুব বেশি হয় যখন হচ্ছে কোনো একটা পলিটিক্যাল বা যে কোনো একটা অস্থিতিশীল পরিবেশ থাকে, তখনই হচ্ছে আসলে গুজবের একটা উর্বর সময়। আমরা যদি দেখি বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা বা যে একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়ে এসে গুজব দেশের ভিতরে, দেশের বাইরে, দেশের ভিতরে চারদিক থেকে আসলে গুজবের যে ঢল সেটা আছে। তবে দেশের দুই পক্ষেরই গুজবের ধরনটা আলাদা। দেশের ভিতর থেকে গুজবের ধরন একরকম, দেশের বাইরে থেকে যেসব গুজবগুলো আসতেছে বা দেশের বাইরে থেকে যেসব গুজব চালানো হচ্ছে সেটার ধরন আলাদা। যেমন আমরা যদি দেখি ভারত থেকে যেসব গুজবগুলো চালানো হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে 5 আগস্টের পর থেকে, সেখানে হচ্ছে বাংলাদেশকে দেখানোর চেষ্টা করা হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে, বা 5 আগস্টে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে একটি মানে জঙ্গিদের অভ্যুত্থান হিসেবে বা একটি মানে উগ্রবাদীদের অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর দেশের ভিতর থেকে যেসব গুজবগুলো প্রচার করা হচ্ছে সেখানে দেখানো হচ্ছে যে বর্তমানে যারা ক্ষমতায় নেই তারা হচ্ছে এখন খুবই ভঙ্গুর অবস্থায় আছে, বা তাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, এই ধরনের গুজবগুলো প্রচার করা হচ্ছে। আবার ওই মানে গুজবের একটা বিষয় হচ্ছে যারা দুর্বল, সবসময় গুজব হচ্ছে দুর্বলদের একটা অস্ত্র। আমরা যদি দেখি 2024-এর নির্বাচনের আগে তখন হচ্ছে গুজবের ধরনটা ছিল হচ্ছে মানে তখন গুজব ছড়াতো কারা এবং এখন গুজব কারা ছড়াচ্ছে, এটা আসলে যারা দুর্বল বা যাদের হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতায় নেই বা যারা ক্ষমতায় থাকে না, গুজব আসলে মোটামুটি আমার পর্যবেক্ষণে আমি দেখে আসছি হচ্ছে গুজব আসলে তাদেরই অস্ত্র। তো এখন যেটা দেখা যাচ্ছে দেশের ভিতর থেকে যেসব গুজবগুলো ছড়ানো হচ্ছে, এখানে দেখা যাচ্ছে সরকারে যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে আছেন তাদেরকে অ্যাটাক করা হচ্ছে গুজবের মাধ্যমে। আমি গতকালকে একটা গুজব ডিবাঙ্ক করলাম, সেখানে হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানকে নিয়ে খুবই আপত্তিকর একটি কন্টেন্ট প্রচার করা হচ্ছিল। মানে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে হচ্ছে অ্যাটাক করা হচ্ছে গুজবের মাধ্যমে। মানে হচ্ছে গুজবটা ধরেন গুজবটা হচ্ছে কি, এবং যেমনটি আপনি বলছিলেন যে 5 আগস্টের পর থেকে এটা কিন্তু দেখা যাচ্ছে, কোনোদিন হয়তো একটু বেশি পরিমাণে সামনে আসছে, কোনো দিন হয়তো সামনে একটু কম আসছে, কিংবা কোনো কন্টেন্ট হয়তো ভাইরাল একটু কম হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা কিছু স্পেসিফিক কিছু বিষয় তো জানছিলামই। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলামের সাথে কথা হচ্ছিল। আমরা এই আলোচনা আরও একটু চালিয়ে নিতে চাই। আমাদের সাথে আরও একজন অতিথি আজকে যুক্ত হবেন এবং তিনি হচ্ছেন সমাজ বিশ্লেষক প্রফেসর AKM মাজহারুল ইসলাম। তার কাছ থেকে আমরা এই যে গুজব যেগুলো ছড়িয়ে যাচ্ছে সেগুলোর প্রভাব নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। অনেক ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, এখন তো আসলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে প্রত্যন্ত অঞ্চলেও মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। একদম নিম্নবিত্ত তিনিও একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ব্যবহার করছেন। তো এই যে গুজবগুলো ছড়াচ্ছে প্রতিদিনই, যেটা আমি বলছিলাম যে সবগুলো হয়তো ভাইরাল হচ্ছে না, কিন্তু চেষ্টা চলছে সেগুলোকেও সফল গুজবে পরিণত করার, ছড়িয়ে দেওয়ার। সবগুলো হয়তো সেভাবে হচ্ছে না। এইটার একটা প্রভাব আমি যদি একটু আলাদাভাবে জানতে চাই যে যারা অল্প শিক্ষিত তাদের ওপরে প্রভাবটা আমাদের সমাজে কতখানি বিস্তৃতি লাভ করেছে? অনেক ধন্যবাদ আপনাকে। এটা খুবই সময় উপযোগী একটি প্রসঙ্গের অবতারণা করলেন আপনি। এইটা তো খুবই হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন এই দুইটায় যেই পরিমাণ এই দুইটা জিনিস একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন তাহলে তো এইখানে দেখবেন যে এইটার কোনো সীমা পরিসীমা নাই। এখন কোনটা ফ্যাক্টস আর কোনটা মানে হক্স, কোনটা রিয়েলিটি, সেগুলি নিয়ে তো কি একটা জগাখিচুড়ির অবস্থা। ইভেন যারা খুবই কনসার্নড, সমাজের সচেতন অংশ, তাদেরকেও আমি দেখেছি যে প্রচুর কনফিউজ করে ফেলছেন তারা। আর যারা ধরেন একটা শ্রেণী আছে, যেমন যারা দেখবেন যে একটু লেজার টাইম পায়, মানে আপনার ব্রেক টাইম, লাইক ধরেন ড্রাইভার যারা আছেন, তারপরে ধরেন যারা নাইট গার্ড আছেন, বিভিন্ন ধরনের গার্ড আছেন, তারা কিন্তু মূলত বসেই থাকেন বা পাহারা দেন ইত্যাদি করেন বা ব্রেক টাইমে ফ্রি থাকেন। ওই সময়টায় তারা কিন্তু মূলত এই সমস্ত আপনার দেখতে থাকেন। ফলে তারা কিন্তু এত ফ্যাক্ট চেক করার সুযোগ নাই, এত কিছু বোঝারও বিশ্লেষণ করারও তাদের সেই ধরনের কগনিটিভ
যে ক্রিটিক্যাল মাইন্ড সেটাও তাদের সেইভাবে তৈরি হয় নাই, ফলে তারা যেটা দেখে সেটাকে বিশ্বাস করতে শুরু করে এবং সেটা কি করে, সেই গুজবটাকে তারা তাদের বিভিন্ন সার্কেলে সেটা নিয়ে আলোচনা করতে থাকে এবং এইভাবে একটা অল্টারনেট কাইন্ড অফ এন ইনফরমেশন জোন তৈরি হয় এবং সেইগুলি যখন মানে আপনার বলেছিল না যে যাই সত্য যা তা রচিবে তুমি, ঘটে যা তা সত্য নয়, সেই রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনটা এত সত্যি হয়েছে এখন যে ঘটে যা তা হয়তো সত্যি নয়, যা রচিবে তুমি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল, আপনি যেমনটি বলছিলেন যে একটা সময় ছিল যা রটে তার কিছু ঘটে এমনটি বলা হয়ে থাকতো, কিন্তু এখন সেই জায়গাটিতেও একটা সন্দেহের অবকাশ হয়ে গেছে। ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর নেব, সেটা হচ্ছে এর আগের অতিথির সাথে যেটি আলোচনা হচ্ছিল যে অনেক মানে একদম মেইন স্ট্রিম মিডিয়ার যদি ফেক নিউজ থাকে কিংবা লোগো ইউজ করা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়ার, সেই ক্ষেত্রে মানুষ আসলে আরো অনেক বেশি প্রভাবিত কি হয়ে পড়ে না? অ্যাবসলিউটলি, আপনার এইটা তো হচ্ছে মানে খুবই সফিস্টিকেটেড গুজবও আছে, আবার খুব ক্রুড কিছু আছে। ক্রুডগুলি কিছু কিছু বোঝা যায়, কিন্তু যেগুলি খুবই সফিস্টিকেটেডলি করা হয়, মোটামুটি ধরনের এই ধরনের এক্সপার্ট লেভেলের মানে একটি শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এই সমস্ত এখন সমস্ত ধরনের লোগো এবং লোগোর ভিতরে যে ইন্টেরিয়র ডিজাইন সেগুলিও আপনি জানেন যে ফটোশপ দিয়ে এবং বিভিন্ন ধরনের এআই টেকনোলজি ব্যবহার করে এগুলি কিন্তু করা খুবই সম্ভব এখন। ফলে আপনি যে কোনো ব্যক্তির চেহারা, তার যে কোনো প্রতিষ্ঠানের লোগো ইত্যাদি সমস্ত কিছু আপনি কিন্তু এখন এআই এর মাধ্যমে এবং এই ধরনের অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারেন। করে যেটা হচ্ছে যে আপনার সবাই তো আর ফ্যাক্ট চেকারের মধ্য দিয়ে এটা যাবে না। এই ফলে যেটা হয় যে সমাজের মধ্যে বিরাট ধরনের একটা এই যে কি বলা যায় একটা আনরেস্ট এবং এক ধরনের মানুষ কিন্তু দেখেন সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে পড়ছে। মানে আপনি কি করেন, আপনি তো সারাদিন আপনার একটা রুটিন থাকে, যখন আপনি এই সমস্ত উল্টাপাল্টা সমস্ত কিছু আপনি দেখতে থাকেন তখন কিন্তু আপনি পারফর্মও করতে পারেন না ঠিক মতো, আপনার নিজের কাজের ব্যাঘাত ঘটে, আপনার সমস্ত মনস্তত্ত্বের মধ্যে এটা এক ধরনের একটা চাপও তৈরি হয়, এক ধরনের স্ট্রেস এটা তো নিশ্চয়ই তৈরি করে আমাদের প্রতিদিনকার জীবনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প, তারপরেও বেশ কিছু বিষয়ে কিন্তু আমাদের আলাপ হয়ে গেল। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য।